দুপুরে ঘুমোতে যাব ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। কলটা রিসিভ করতেই একটা মেয়েলি গলা শোনা গেল ওপাশ থেকে। সরাসরি আমার নাম নিয়ে বলল, পলি, তোমার কাবিন কত টাকার জানো? আমি ভীষণ রকম অবাক হলাম। একটা অপরিচিত মেয়ে ফোন করে এসব জিজ্ঞেস করবে কেন? আমি গলায় বিস্ময় নিয়ে বললাম, আপনি কে বলছেন? আপনার পরিচয় কি? আমার কাবিন কত তা জেনে আপনি কি করবেন? মেয়েটি ওপাশ থেকে শব্দ করে হেসে উঠল। তারপর বলল, আমি কে তা খুব দ্রুতই জানতে পারবে তুমি, বলে ওপাশ থেকে ফোন কেটে দিল। এরপর আমি কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু ওই নম্বরে আর কল যায় না। আমার নম্বর ব্লক করে রেখেছে। একটু আগে চোখ ভর্তি ঘুম ছিল আমার, এখন আর চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। অদ্ভুত রকমের চিন্তা লাগছে। আমার পাশে শুয়ে থাকা 1.5 বছরের বাচ্চাটার দিকে তাকালাম আমি। ওর নাম দোয়েল। ওর বাবা নাম রেখেছে। কি মিষ্টি হয়েছে আমার মেয়েটার চেহারা। এইটুকু বয়সে মেয়ে কত রকম যে দুষ্টুমি করে, কি পাকা পাকা যে কথা বলে। গতকাল একটা নিউজ শুনলাম। আমার এক প্রতিবেশী ভাবি বললেন, তার চাচাতো বোনের 8 বছরের সংসার ছিল। গত সপ্তাহে ভাবির বোন হঠাৎ করেই জানতে পারল তার হাজবেন্ডের আরও একটা সংসার আছে। গোপনে আরও একটা বিয়ে করেছে 2 বছর আগে। এটা শোনার পর থেকেই আমার মন ভীষণ রকম অস্থির। আর এখন আননোন নম্বর থেকে আসা কল, কাবিনের টাকা নিয়ে কথা বলা। এরপর থেকে আরও কোনোভাবেই মন ঠিক রাখতে পারছি না। আমার স্বামীর নাম আসিফ, একটা সরকারি ব্যাংকের ক্যাশ ম্যানেজার। সে এখনও সে অফিসেই। মনের অস্থিরতা কমাতে আসিফকে ফোন করলাম আমি। অদ্ভুত বিষয় হলো, 2 বার কল করার পরই আসিফ কলটা রিসিভ করলো না। তৃতীয়বার যখন কল করলাম তখন আসিফ কল রিসিভ করে প্রচণ্ড রকম রাগ দেখিয়ে বলল, সমস্যা কি তোমার পলি? আমি এখন অফিসে, জানো না? কেন কল করছো বারবার? কেন বিরক্ত করছো আমায়? আমি অফিসে থাকলে আর কখনো কল দিবে না, খবরদার। আসিফের এরকম আচরণ আর কখনো দেখিনি আমি। ও হঠাৎ করে এমন বদলে গেল কিভাবে? কান্নায় চোখ ভিজে উঠল আমার। আমি কান্না ভেজা গলায় বললাম, আসিফ, আমার সঙ্গে এভাবে কথা বলতে পারলে তুমি? আসিফ আমার কথা শোনার জন্য বসে রইল না, ওপাশ থেকে কুট করে ফোন কেটে দিল। সারাদিন কেঁদে কেঁদে কাটলো আমার। রাতে আসিফ যখন বাসায় ফিরল তখন অভিমান নিয়ে তার সঙ্গে কথা বললাম না। ভাবলাম সে কথা বলবে, কিন্তু বাসায় ফিরে আমার সঙ্গে সে কোনো রকম কথাই বলল না। এর চেয়ে অদ্ভুত বিষয় হলো, সে আজ বাইরে থেকে খাবার কিনে এনেছে। আমায় কিছু না বলে কেনা খাবার খেয়েই সে ঘুমিয়ে পড়েছে, অথচ আমি ওর জন্য রান্না করে রেখেছি। এমনিতে রাতে অফিস থেকে ফিরেই সে মেয়েকে সময় দেয়, মেয়ের সঙ্গে শুয়ে গল্প করে। বাবা মেয়ে গল্প করতে করতে হেসে কুটি কুটি হয়। কিন্তু আজ মেয়ে কাছে গেলেও মেয়ের সঙ্গে তেমন কথাই বলেনি সে। এরপর সারাটা রাত ঘুমোতে পারিনি আমি, অথচ ও ঠিকই ঘুমিয়েছে। সকাল হলে ও কথা না বললেও আমি নিজেই ওর সঙ্গে কথা বলতে গেলাম। বললাম, কি হয়েছে তোমার? আমার সঙ্গে কোনো কারণে তুমি রাগ করেছো? আসিফ কথা বলল না, চুপচাপ বসে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, বললাম, কথা বলো, কিছু একটা বলো, না বললে বুঝবো কী করে কি হয়েছে। আসিফ বলল, আমার কথা বলার মুড নেই, এখন দয়া করে আমার কাছ থেকে যাও বলছি। আমি গেলাম না, কথাও বন্ধ করলাম না। বললাম, মুড ভালো নাই মানে কি? রাতে বাইরে থেকে আনা খাবার খেলে কেন? আসিফ বলল, তোমার হাতের রান্না খাবো না তাই। সোজা কথা বোঝো না তুমি? আমি যার পর নাই অবাক হলাম। আসিফ এরকম আচরণ করছে কেন আমার সাথে? আমি বললাম, আসিফ, তোমার কি আমাকে অসহ্য লাগে? ভালো লাগে না আমায় আর? আসিফ বলল, হ্যাঁ, তোমায় আমার খুব অসহ্য লাগে, ভালো লাগে না আর। এবার তো হয়েছে, দূর হও এখন সামনে থেকে। আমি আর কথা বললাম না। ভীষণ কান্না পাচ্ছে আমার। ও এরকম বদলে গেল কিভাবে? কিন্তু সমস্যাটা কি হলো এর কিছুই বুঝতে পারলাম না। আসিফ কি তাহলে গোপনে কিছু একটা করছে? ওই মেয়েটি যে ফোন করেছিল ওর সঙ্গে কি আসিফের
অন্য কিছু ভাবতে গিয়েও ভাবতে পারি না। খুব খারাপ লাগে আমার, সব কিছু কেমন যেন এলোমেলো লাগে। আসিফ সকালের খাবার না খেয়েই অফিসে গেল। আমি পেছন থেকে ডাকলাম, বললাম খেয়ে যাও, নাস্তা তৈরি হয়েছে তো। সে পেছন না তাকিয়ে বলল, তুমি খাও, তোমার খাবার আমার গলা দিয়ে নামবে না বলে আসিফ চলে গেল। ও চলে গেলে লম্বা সময় ধরে চুপচাপ রইলাম আমি। কান্না পাচ্ছিল খুব, কিন্তু কাঁদলাম না। ভাবলাম কাঁদলে তো আর এসবের সমাধান হবে না। এরপর ওই মেয়েটির নাম্বারে আবার কল করলাম। এখনও ব্লক করেই রেখেছে, রিং হয় না। কিন্তু এর খানিক পর আসিফ আমায় ফোন করলো, বলল আসিফের কি এক কাজে আজকেই সে সিলেট যাবে, 1 সপ্তাহ থাকবে ওখানে, বাসায় ফিরবে না, সরাসরি অফিস থেকেই চলে যাবে। ড্রয়ারে টাকা রাখা আছে, খরচাপাতি লাগলে ওখান থেকে খরচ করতে বলল আমায়। আমার কোনো কথা সে শুনল না, তার যা যা বলার সব বলে তারপর ফোন কেটে দিল। এতক্ষণে আমার যা বোঝার তার অনেকখানি বুঝে ফেলেছি আমি। আসিফ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, নাকি অনেক আগেই দূরে সরে গিয়েছে কে জানে। ওই যে আমার প্রতিবেশী ভাবি তার চাচাতো বোনের গল্প বলল, হয়তো ওর চাচাতো বোনের মতো আমার জীবনটাও এমন হতে চলেছে। 2টি দিন এখানে মেয়েটকে নিয়ে একা একাই কেঁদে কাটালাম আমি। বাবা মা নাই আমার, বড় ভাই আছে। ভাইয়াকে এই বিষয়ে কিছু জানাবো কি না ঠিক করতে পারছিলাম না। কিন্তু 3য় দিন ওই মেয়েটি নিজ থেকেই কল করে আমায় চমকে দিল। সে বলল, পলি, তোমার হোয়াটসঅ্যাপ চেক করো দ্রুত। আমি দ্রুত ডাটা অন করে আমার হোয়াটসঅ্যাপ চেক করলাম। ওই মেয়েটির নম্বর থেকে কিছু পাঠিয়েছে। সিন করতেই দেখলাম একটা সুন্দর ঝলমলে ঘরের সাদা বিছানা। ওই বিছানায় শুয়ে আছে আসিফ। আসিফের পাশে শুয়ে আছে ফুটফুটে সুন্দরী এক মেয়ে। সিন করার পর মুহূর্তেই মেয়েটি আবার কল করলো। রিসিভ করলে বলল, কাবিনের টাকার পরিমাণ কেন জিজ্ঞেস করেছিলাম এখন তো বুঝলে? আমি কোনো কথা বলতে পারছিলাম না। এই মুহূর্তে আমার ঠিক কী বলা উচিত তা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু টের পাচ্ছিলাম আমার চোখ থেকে টপ টপ করে উষ্ণ জল গড়িয়ে পড়ছে গালের উপর। আসিফ কিভাবে এমন একটা নোংরা কাজ করলো ভাবতেও পারছি না। অথচ এই আসিফই সবসময় আমায় বলতো, আমি ছাড়া সে কোনো দিন আর কোনো নারীর হাত ধরেনি, কোনো দিন ধরবেও না। সে আমার সঙ্গে নিজ থেকেই শপথ করে বলেছিল, যদি কোনো দিন সে অন্য কোনো নারীর হাত ধরে সম্পর্কে জড়ায় তবে যেন আল্লাহ তাকে কোনো দিন ক্ষমা না করে। আসিফ মেয়েকে কোলে নিয়ে বলতো, ও আমার জান্নাত, আমার সকল আনন্দের উৎস। আর আজ কিভাবে আমায় ফাঁকি দিয়ে অন্য একটা মেয়ের কাছে চলে গেল সে। পুরুষ মানুষেরা কি তবে এরকমই হয়? আসিফকে আবার ফোন করলাম আমি। ওর ফোনে রিং হয় কিন্তু রিসিভ করে না। বারবার কল করছি কিন্তু রিসিভ করে না। শেষে অপারগ হয়ে ওই মেয়েটির নম্বরেই আবার কল করেছি। মেয়ে রিসিভ করলো প্রথমবারই, তারপর বলল, কি হলো, তোমার খুব জ্বলছে তাই না পলি? ওর এরকম খোঁচা দেওয়া কথা শুনে রাগে শরীর কাঁপতে লাগলো আমার। আমি রাগের গলায় ওকে বললাম, তুমি নিজেও তো মেয়ে, মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের জীবন ধ্বংস করলে তুমি? ওপাশ থেকে মেয়েটি শব্দ করে হাসলো, কথা বলল না। কথা আমি আবার বললাম আমার একটা মেয়ে আছে, 1.5 বছর বয়স ওর। আমার মেয়েটির দিকে তাকিয়ে হলেও ওকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। মেয়েটি এবার হাসি থামালো। হাসি থামিয়ে বলল, আমার পেটেও আসিফের সন্তান আছে। পেটের সন্তানের বয়স 5 মাস। এখন আমার পেটের সন্তানের দিকে তাকিয়ে আসিফকে আমার কাছে ফিরিয়ে দাও, দিবে ফিরিয়ে? আমি ধমকে উঠলাম ওকে, বললাম, চুপ চুপ করো বলছি, তুমি একটা কালছাপ, একটা খারাপ মেয়ে তুমি। মেয়েটি হাসলো, হেসে বলল, আমি কালছাপ হলাম কিভাবে? আমি কি তোমায় ছোবল মেরেছি নাকি? ছোবল মারলে কোথায় মেরেছি বলো? তোমার বুকে? এসব বলে বলে সে হাসতে লাগলো তার মতো করে, যেন আমায় কষ্ট দেওয়াটাই তার মূল উদ্দেশ্য। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমি তোমায় উচিত শিক্ষা দিয়ে ছাড়বো মেয়ে, দেখবে তোমার হাল কি করি আমি। মেয়েটি এবার গম্ভীর হলো,
গম্ভীর গলায় সে বলল, তুমি আমার কি হাল করবে পলি? টেনে টেনে আমায় চুলগুলো ছিঁড়ে ফেলবে নাকি? তো কোন চুলগুলো ছিঁড়বে পলি? বলে আবার হাসলো। আমি ওকে ধমকে উঠলাম। এবার বললাম, তুমি একটা ফালতু মেয়ে, বাজারি মেয়ে, মুখে যা আসে তাই বলো তুমি। তোমার কোনো লাজ লজ্জা নাই, মান সম্মান নাই। মেয়েটি এবার রেগে গেল। রেগে মেগে আগুন হয়ে উঠে সে বলল, তুমি বারবার আমায় দোষারোপ করছো কেন পলি? ওয়াই? তোমার স্বামীকে তো আমি কেড়ে নিইনি তোমার থেকে। সে নিজেই ফুলিয়ে ভালিয়ে আমার সঙ্গে ওসব করেছে। তারপর আমার পেটে তার বাচ্চা এসেছে। একটা অবহেলিত মেয়ের যদি পেট হয়, তবে তাকে কি এই অবস্থায় অন্য কোনো পুরুষ বিয়ে করবে? করবে না, তাই না? আমি শখে আসিফকে বিয়ে করিনি, বাধ্য হয়ে ওকে বিয়ে করেছি আমি। আমার জন্য না হলেও আমার সন্তানের ভবিষ্যতের জন্য এটা করতে হয়েছে আমার। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল আসিফকে যদি এখন কাছে পেতাম, তবে ওর শরীর থেকে মাথাটা এক কোপে আলাদা করে দিতাম। আমায় চুপ করে থাকতে দেখে মেয়েটি বলল, শোনো পলি, পাগলামি করে কোনো লাভ নেই বোন। আমরা বরং সমঝোতার মধ্যে আসি চলো। আমি নিজেকে ধাতস্থ করে বললাম, কিসের সমঝোতা? মেয়েটি বলল, বলছি, অপেক্ষা করো। বলে ফোন কেটে দিল এবং এর মিনিট 5 পর আবার কল করলো সে। আমি রিসিভ করতেই বলল, তুমি আমায় আসিফের দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিবে, আর আমিও তোমায় মেনে নিব। 2 সতীন মিলে একসাথে সংসার করব। কি বলো? এটা মেনে নিতে পারবে তুমি? আমি রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বললাম, দূরে থেকে এসব বলে লাভ নাই। সাহস থাকলে সামনে আয় তুই, দেখ তখন আমি তোকে কিভাবে সংসার করাই। মেয়েটি আবার শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই সে বলল, এত রাগ তো ভালো না সতীন। আসিফ বলেছে তোমার নাকি হাই ব্লাড প্রেশার, এভাবে রাগলে শরীরের ক্ষতি হবে, স্ট্রোক করে ফেলবা হঠাৎ। বলে আবার বিকট শব্দ হাসল। আমি বললাম, আসিফের কাছে ফোনটা দে তুই। কুত্তার বাচ্চাকে বল আমার সঙ্গে একটু কথা বলতে, দে ফোনটা ওর হাতে। মেয়েটা হাসতে হাসতেই বলল, আসিফের সঙ্গে আর কখনোই তুমি কথা বলতে পারবে না, ওকে আর কোনো দিন কাছেও পাবে না, ওর আশা ছেড়ে দাও তুমি। বলেই কুট করে ওপাশ থেকে ফোন কেটে দিল। এরপর ফোন টেবিলের উপর রেখে দিয়ে আমি অনেকক্ষণ ধরে ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। এমন চাঁদের মতো সুন্দর একটা মেয়ে থাকতো, কিভাবে আসিফ এরকম কুৎসিত কাজটা করতে পারল? সারাটা দিন আমার বিষণ্ণতায় কেটেছে। সন্ধ্যার সময় হঠাৎ করেই মনে হলো ঘরে বাজার নাই। জীবনে দুঃখ কষ্ট যাই আসুক, পেটে তো কিছু দিতে হবে। পেট তো ওসব দুঃখ কষ্ট বোঝে না। তাছাড়া মেয়েও তো খেতে চাইবে। আমার হাতে টাকা নেই। আসিফ ফোনে বলেছিল ড্রয়ারে টাকা রাখা আছে। বাজার করার জন্য টাকা নিতে গিয়ে ড্রয়ার খুলতেই আমি চমকে উঠি। ওখানে 2-3 হাজার টাকা রেখে যাবার কথা ছিল তার, কিন্তু টাকা রেখে গিয়েছে 1 বান্ডিল, সবগুলো খচখচে নতুন 1000 টাকার নোট। টাকার বান্ডিলটা টেনে উপরে তুলতেই ওর নিচে একটা ছোট্ট চিরকুট পেলাম। ওখানে আসিফ লিখেছে, পলি, তোমার কাবিনের সব টাকাই এখানে রাখা আছে। এছাড়া নিচের ড্রয়ারটা খুললে আরও অনেকগুলো টাকা পাবে, সবগুলো নিয়ে নাও। ওগুলো দোয়েলের খরচাপাতি। আমি তোমায় শীঘ্রই ডিভোর্স দিব পলি। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। আরেকটা কথা, আমি কখনোই বাসায় ফিরব না। তুমি ইচ্ছে হলে এখানে থাকতে পারো, অথবা তোমার পছন্দ মতো অন্য কোথাও চলে যেতে পারো। এটুকু লেখাই ছিল চিরকুটে। ওটা পড়ার পর আমি বসা থেকে কিছুতেই উঠতে পারছিলাম না। সবটুকু শরীর থরথর করে কাঁপছিল আমার। আর আমার শুধু মনে হচ্ছিল এখান থেকে আর কখনোই উঠতে পারবো না আমি, কোনো দিন না। এখানে এভাবেই এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে মরে যাব আমি। আমার মেয়ে দোয়েল সকাল থেকেই বাবা বাবা করছে। ওর বয়স 1.5 বছর। এখনও ওভাবে ভেঙে সব কিছু সে বলতে পারে না। সে যা বলে এর বেশিরভাগই অস্পষ্ট, কিন্তু বাবাকে তো সে চেনে। সে তো জানে রোজ রাতে বাবা অফিস থেকে ফিরে তাকে কোলে টেনে নিত, আদর করে দিত, তারপর পাশে শুয়ে মেয়ের সঙ্গে খেলা করত। সে 3 দিন ধরে তার বাবাকে চোখের সামনে দেখছে না।
কোথাও বাবাকে পাচ্ছে না। সে তো তার বাবাকে খুঁজবেই, এটা তো তার দোষ না। সারাদিন একটু একটু করে খুঁজলেও সন্ধ্যাবেলায় মেয়েকে সামলানো কঠিন হয়ে গেল একেবারে। মেয়ে বাবা বাবা বলে ডাকে আর শুধু কাঁদে, কিচ্ছু খায় না, কোনোভাবেই তাকে শান্ত করা যায় না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অপারক হয়ে আমি আসিফকে আবার কল করলাম। তার 2টি নম্বর, দুটোই বন্ধ। এরপর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপেও চেষ্টা করলাম, কোথাও সে নেই। আইডি ডিডাক্টিভ করা, কিছুতেই আর তার সঙ্গে যোগাযোগ করা গেল না। রাতটা বড় কষ্টে কাটলাম আমি। পরদিন মেয়ের অবস্থা খারাপ, একেবারে রোগা হয়ে গেছে মেয়ে। এবার আমার ভয় লাগছে। আসিফকে আমি হারিয়েছি, এই জন্য আমার কি হবে, আমি কিভাবে থাকব, এসবের জন্য আমি ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি আমার ছোট্ট দোয়েলকে নিয়ে। দোয়েলকে কিভাবে ঠিক রাখবো, আমি সামলে রাখবো কিভাবে ওকে, কিভাবে চুপ করাবো ওকে আমি। ফোনে যোগাযোগ করতে না পেরে মেয়েকে নিয়ে শেষে আসিফের অফিসে গেলাম আমি। আর ওখানে গিয়ে সবচেয়ে বেশি চমকে গেলাম আমি। অফিসে আসেনি আসিফ। ওর কলিগদের কাছে জিজ্ঞেস করলাম আসিফ গতকাল এসেছিল কি না। তার কলিগ জানালো আজ কিংবা গতকাল সে আসেনি। শুধু তাই না, 3 মাস ধরেই সে অফিসে আসে না, নিজ থেকে জব ছেড়ে দিয়েছে আসিফ। এটা শোনার পর সবচেয়ে বেশি চমকালাম আমি। এত ভালো একটা সরকারি চাকরি, মানুষ হন্যে হয়ে এরকম চাকরির পেছনে ঘুরঘুর করে। অনেক চেষ্টা পরিশ্রমের পরেও কাজ হয় না, চাকরি হয় না, আর সেই কিনা নিজ ইচ্ছায় এই চাকরি ছেড়ে দিয়েছে। তাহলে কি যে মেয়ের কাছে সে গিয়েছে তার অনেক টাকা লোভী ওই মেয়ের কাছে নিজেকে সমর্পণ করেছে আসিফ? আমি ওর কলিগের কাছে জিজ্ঞেস করলাম আসিফের সঙ্গে ওনার যোগাযোগ আছে কি না। তার কলিগ বলল যোগাযোগ আছে। আমি বললাম তার নম্বরগুলো বন্ধ করে রাখা, তাহলে উনি যোগাযোগ করেন কিভাবে? আমার এই কথা শোনার পর তিনি খুব সতর্ক হয়ে গেলেন এবং আমার সঙ্গে ভার করে কথা বলতে লাগলেন। তিনি আমায় জিজ্ঞেস করলেন আসিফ ভাই বাসায় না? আমি বললাম না, বাসায় না। উনি বললেন তাহলে কোথায়? আমি বললাম আমি জানি না কোথায়। আপনি ওর সঙ্গে কোন নম্বরে কথা বলেন ভাই? প্লিজ ওর নম্বরটা দিন না। লোকটা খানিক সময় থম মেরে বসে রইল, তারপর বলল নতুন কোনো নাম্বার নাই, আগের নম্বর দিয়েই কথা বলি। আমি বললাম ওর নম্বর তো বন্ধ করে রাখা, তাহলে ওর সঙ্গে আপনি কথা বলেন কিভাবে ভাই? আসিফের কলিগ এবার তাড়াহুড়া করে পড়ল আপু, আমি ওর সঙ্গে লাস্ট কথা বলেছি 1 মাস আগে, এরপর আর কথা হয়নি। আজ আপনাকে আমি সময় দিতে পারছি না আপু, আমার একটা জরুরি কাজে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, আমি যাই। বলে সে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি ওখানে দাঁড়িয়েই রইলাম। আমাকে এভাবে রেখেই সে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম শুধু। এই লোকটা হঠাৎ করে এমন ঘাবড়ে গেল কেন? একটু আগে বলল যোগাযোগ আছে, এরপর বিষয়টা এড়িয়ে গেল। এমনকি তাড়াহুড়ো করে আমাকে এখানে রেখেই কাজের কথা বলে বেরিয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! হতাশ হয়ে আসিফের অফিস থেকে এলাম। মেয়েকে এটা ওটা কিনে দিলাম, নানান ধরনের খেলনা, নানান কিছু, কিন্তু এসবের প্রতি মেয়ের কোনো আগ্রহ নেই। মেয়ের আগ্রহ শুধুই তার বাবার প্রতি। ছোট্ট শিশু তো, তার বাবা কি করেছে, কত বড় নোংরা একটা কাজ করেছে তা সে বুঝতে পারছে না। যদি সে বড় হতো বুঝতো, তবে এমন বাবার মুখে সে হয়তো থুতুও দিত না। বাসায় ফিরে ওই মেয়েটিকে আবার কল করলাম। মেয়েটির নম্বরে গতকাল কল না গেলেও আজ ঠিকই গেল। প্রথমবারই কল রিসিভ করলো মেয়েটি। বলল কি খবর পলি? আসিফকে মনে পড়ে নাকি বারবার? আমি ওর কথার উত্তর না দিয়ে কোনো রকম রাগারাগি না করে তাকে অনুরোধের গলায় বললাম বোন শোনো, আমার মেয়েটা ওর বাবার জন্য পাগল হয়ে গেছে। 2 দিন ধরে কিছুই মুখে নিচ্ছে না, শুধু কাঁদে আর বাবাকে খোঁজে। ওর কাছে একটু ফোনটা দাও না, একটু কথা বলবো শুধু ওর সঙ্গে। প্লিজ বোন, তোমার কাছে অনুরোধ করছি আমি। বলতে গিয়ে কান্না এসে গেল আমার। কিন্তু মেয়েটি এতটাই কঠিন মনের যে আমার প্রতি মোটেও সে সহমর্মিতা দেখালো না। সে আমার মুখের উপর বলে দিল আমি বললেও কোনো লাভ হবে না,
ও কথা বলবে না, তুমি আর আমায় ফোন করবে না, তুমি ফোন করলে আমার বিরক্ত লাগে বলে সে ফোন কেটে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো, এর কয়েক মিনিট পর সে নিজ থেকেই ফোন করলো। রিসিভ করলে ও বলল, আসিফের সঙ্গে যোগাযোগ করতে পারবে না তুমি। পলি, তুমি একটা কাজ করো, বাবার বাড়ি চলে যাও। ওখানে গেলে তুমি ভালো থাকবে, তোমার মেয়েও ভালো থাকবে। নতুন একটা পরিবেশে গেলে হয়তো তোমার মেয়ে তার বাবাকে সহজেই ভুলে যেতে পারবে। এখন রাখি, আমার যা বলার তা আমি বলেছি, এর চেয়ে বেশি হেল্প করার ক্ষমতা নেই আমার, বলে রেখে দিল সে। এবার মন একেবারে বিগড়ে গেল আমার। আসিফের প্রতি ঘৃণা ছাড়া মনের ভেতর আর কিছুই অবশিষ্ট রইল না। আমি মনে মনে ঠিক করলাম, আমার যত কষ্টই হোক না কেন, আমার মেয়েকে আমি একা একাই বড় করে তুলব, মানুষ করে তুলব। তার জন্য আসিফের মতো এমন নোংরা বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি ঠিক করলাম, কাল ভাইয়াকে ফোনে সব জানাবো। এরপর ভাইয়ার সঙ্গে ওর বাসায় চলে যাব। ওখানে গিয়ে আসিফের নামে মামলা করব। আমি ওকে খুঁজে না বের করতে পারলেও পুলিশ ঠিকই ওকে খুঁজে বের করবে। এরপর ওকে উচিত শিক্ষাটা দিয়ে ছাড়বো আমি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ভাইয়াকে কল করতে যাব, ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটল। হঠাৎ করেই বাসার কলিং বেল বেজে উঠল। কে এলো এই মুহূর্তে? আসিফ ঠিক এইভাবেই কলিং বেল বাজাতো, পরপর 2 বার চাপতো বেলে। আমি ভাইয়াকে কল দেওয়া বাদ দিয়ে তাড়াহুড়ো করে বাসার দরজা খুলতে গেলাম। দরজা খুলেই আমি একেবারে চমকে উঠলাম। গতকাল আসিফের যে কলিগের কাছে গিয়েছিলাম, সে কলিগ আমার বাসার সামনে। ইনি কলিং বেল চেপেছেন। ওনার নাম রাসেল রায়হান। গতকাল যে রাসেল সাহেব তার জরুরি কাজের কথা বলে আমাকে অফিসে দাঁড় করিয়ে রেখেই আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন বাইরে, সেই রাসেল সাহেব আজ কেন আমার বাসার সামনে এলেন? আসিফের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে নাকি তাহলে, নাকি অন্য কিছুর জন্য এসেছেন? দরজা খুলে দিতেই রাসেল মুচকি হাসলেন, বললেন, আপু ভেতরে আসবো? আমি বললাম, জি আসুন ভাই, ভেতরে এসে বসুন। রাসেল সাহেব ভেতরে এসে বসলেন। তার হাতে নানান রকমের খেলনা, দেখেই বোঝা যাচ্ছে বাচ্চার জন্য নিয়ে এসেছে। আমি ওনাকে 1 গ্লাস ঠান্ডা শরবত করে দিলাম। উনি শরবত খেয়ে শেষ করলে ওনার হাত থেকে গ্লাস নিতে নিতে তাকে বললাম, ভাই আসিফের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে কি? রাসেল সাহেব খানিক সময় চুপ করে রইলেন, তারপর বললেন, হয়েছে। আমি বললাম, ওই মেয়েটির সঙ্গে ওর কী ধরনের সম্পর্ক ভাই? রাসেল সাহেব তার অভ্যেস মতো আবারও খানিকটা সময় চুপচাপ বসে রইলেন, তারপর বললেন, ওরা 5-6 মাস ধরে লিভিংয়ে ছিল। গত 3 মাস আগে বিয়ে করেছে ওরা। বিয়ের পর অফিসে না এসে ওই মেয়ের কাছে যেত সে। রাসেল সাহেবের কথা শুনে আমার মাথা কেমন ঘুরছে, নিজেকে ভীষণ অসহায় লাগছে আমার। কেন জানি মনে হচ্ছে এই পৃথিবীতে আমার আর কেউই আর নেই, আমি একা, চির একা। আমি রাসেল সাহেবের দিকে তাকালাম। তার চেহারায় কোনো চতুরতা নাই, ভনিতা নাই, খুবই সাদামাটা চেহারা। আমি তাকে বললাম, আসিফ কি বলেছে আপনার কাছে ভাই? আমার মেয়ে দোয়েলের কথা আপনি তাকে বলেছেন কিছু? বলেছেন ও সারাক্ষণ শুধু তার বাবাকে ডাকে, বাবার জন্য কাঁদে, পানিটুকু মুখে নেয় না। রাসেল কিছুক্ষণ ধরে চুপচাপ বসে রইলেন। তার চেহারা কেমন মলিন দেখাচ্ছে। অনেক সময় পর একটা লম্বা দীর্ঘশ্বাস টেনে তিনি বললেন, ও একটা অমানুষ হয়ে গেছে বুঝলেন। রাস্তার কুকুরও নিজের সন্তানের প্রতি দরদ থাকে, কিন্তু তার মনে তার সন্তানের প্রতি তার দরদ নাই, বলে চুপ করে গেলেন। আবার তিনি চুপ করলেও আমি চুপ করলাম না। আবার তাকে জিজ্ঞেস করলাম, বললাম, কি বলেছে এসব শুনে তা বলুন আমায়। কিছু তো একটা নিশ্চয়ই বলেছে। রাসেল সাহেব বললেন, হ্যাঁ বলেছে এই বাচ্চা তার না। রাসেল সাহেবের কথাটা যেন আমি ঠিক বুঝতে পারলাম না, তাই তাকে আবার জিজ্ঞেস করলাম, কি বললেন ভাই? আমি ঠিক বুঝিনি, ভালো করে শুনতে পাইনি। রাসেল সাহেব বললেন, থাক এসব কথা, এসব বাজে কথা শুনলে আপনি বরং কষ্ট পাবেন। প্রয়োজন নাই আর এসব শোনার। এর চেয়ে আপনি মেয়েকে নিয়ে স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচুন। একটা চরিত্রহীন লম্পটের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আমি তার কথায় ভুলে গেলাম না।
আবার জোর করতে লাগলাম তাকে। বললাম, আপনি বলুন সে কি বলেছে আমার মেয়ে সম্পর্কে, আমি তা শুনতে চাই। রাসেল সাহেব সম্ভবত একটু বিরক্ত হয়েছেন। বিরক্ত ভরা গলায় তিনি বললেন, ও বলেছে দোয়েল তার ঔরসজাত সন্তান না, মানে সে দোয়েলের আসল বাবা না। এখন বুঝেছেন আপনি ও কি বলেছে? এই কথা বলে উঠে পড়লেন তিনি। খেলনাগুলো রাখলেন বিছানার উপর। তারপর বললেন, দোয়েলের জন্য এনেছিলাম। বলে যখন উনি ঘর থেকে বেরিয়ে যাবেন ঠিক তখনই দোয়েল ঘুম থেকে উঠল, আর ঘুম থেকে উঠে বাবা বাবা বলে ডাকতে লাগলো। রাসেল সাহেব দরজা পর্যন্ত চলে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ দোয়েল উঠায় এবং দোয়েলের মুখ থেকে বাবা বাবা বলে ডাক শোনায় তিনি এগিয়ে গেলেন। অদ্ভুত বিষয় হলো, রাসেল সাহেবকে দেখেই দোয়েল এক লাফে ওনার কোলে উঠে গেল। রাসেল সাহেব দোয়েলকে কোলে নিয়ে আদর করলেন। এরপর যখন নামিয়ে রাখতে চাইলেন, তখন দোয়েল কিছুতেই তার কোল থেকে নামবে না। আমি কাছে গিয়ে আমার কোলে নিতে চাইলাম, আমার কোলেও আসে না। জোর করে আনতে চাইলেও আসে না। সে বরং রাসেল সাহেবের জামা আঁকড়ে ধরে রাখে, আর ভাঙা ভাঙা শব্দে যা বলে এর অর্থ হলো সে তার বাবার কোলে উঠেছে, এখন বাবার কোল থেকে আর কারোর কোলেই যাবে না। কি ভয়াবহ রকমের বিপদে পড়লাম আমি। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। রাসেল সাহেব একরকম নিরুপায় হয়ে দোয়েলকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় পায়চারি করতে লাগলেন। আমি দেখেছি দোয়েল একটু পরপর ওনার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর আবার জাপটে ধরে, গালে নাক ঘষে দেয়, তারপর মিষ্টি গলায় ডাকে, বাবা, ও বাবা, 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 বাবা। আমার চোখ ভিজে ওঠে জলে। ফেরেশতাদের মতো নিষ্পাপ মেয়েটার বুক ভর্তি দরদ তার বাবার জন্য, আর তার বাবা কি না এই মেয়েকে অস্বীকার করে বসে আছে, বলেছে দোয়েল তার নিজের সন্তান না। মানুষ চরিত্রহীন হয়, স্ত্রীকে রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়ে, তাই বলে নিজের সন্তানকে কি কেউ এভাবে অস্বীকার করতে পারে? আমি রাসেল সাহেবের কাছে গিয়ে দাঁড়ালাম। ওনার মুখে হাসি নেই, মুখ ভার করে রাখা। আমি তার কাছে গিয়ে দাঁড়াতেই মুখের জীর্ণতা ঘুচিয়ে হাসার চেষ্টা করলেন তিনি। তারপর বললেন, আমার অফিস ছিল, মিস দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে সরি বললাম। তারপর বললাম, আমার জন্য সব হয়েছে, আপনি বরং দোয়েলকে আমার কোলে দিন। অফিস তো কামাই হয়েইছে, এবার বাসায় যেতেও লেট হবে, আপনি চলে যান ভাইয়া। রাসেল সাহেব আমার কোলে দোয়েলকে দিলেন না, ওখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমার কাছে একটা সত্যি কথা বলবেন আপনি? আমি বললাম, অবশ্যই বলবো, বলবো না কেন? রাসেল সাহেব বললেন, আপনি যদি কিছু মনে করেন, আবার যদি ভুল বুঝে নামে। আমি তাকে আশ্বাস দিলাম, বললাম, এরকম কিছুই হবে না, আপনি আপনার মতো করে বলুন। রাসেল সাহেব খানিক সময় ভেবে তারপর বললেন, বিয়ের পর কোনো পুরুষের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠেছিল? রাসেল সাহেব ভেবেছিলেন আমি আড়ষ্টতা দেখাবো, কিন্তু এরকম কিছু না করে আমি সরাসরি উত্তর দিলাম তাকে। বললাম, না, এরকম কিছু কারোর সঙ্গে ছিল না। রাসেল সাহেব এবার বললেন, কিন্তু আসিফ সাহেব যা বলল তা শুনে যে কেউ বিশ্বাস করে বসবে। আমি অবাক হলাম, বললাম, কি বলেছে সে? রাসেল সাহেব বললেন, আপনার কোনো এক রিলেটিভ ভাই এই বাসায় আসতো রেগুলার, আসিফ অফিসে গেলেই সে আসতো। আমি বললাম, ভাইয়া, আপনি কি সব উদ্ভট কথা বলছেন তা ভেবে বলছেন তো? রাসেল সাহেব আমার দিকে তাকালেন, তারপর বললেন, বোন, আমি কি এসব নিজ থেকে বলেছি বলুন? আসিফ বলেছে এসব আমায়, সে সত্য বলেছে নাকি মিথ্যে বলেছে তা তো আমি জানি না, আর আমি তো আপনাকে দোষারোপ করছি না, আপনাকে আমি সত্যিটা জানাতেই তো জিজ্ঞেস করছি। আমি বললাম, আপনি আসিফকে কল দিন, আমি ওর সঙ্গে কথা বলবো, আমি ওকে জিজ্ঞেস করব কোন সাহসে এসব বানোয়াট নোংরা নোংরা কথা সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে। রাসেল সাহেব পকেট থেকে ফোন বের করলেন সঙ্গে সঙ্গেই, কিন্তু আসিফকে কল আর দিলেন না। তিনি যত দ্রুত পকেট থেকে ফোন বের করেছিলেন এর চেয়ে আরও বেশি দ্রুততার সঙ্গেই পকেটে ফোন রেখে দিতে দিতে বললেন, ফোন দেওয়া যাবে না। আমি ভীষণ অবাক হলাম, বললাম,
কেন? দেওয়া যাবে না কেন? রাসেল সাহেব বলল, ও যদি জানে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি, আপনার কাছে আসছি, তবে আর কখনোই সে আমার সঙ্গে যোগাযোগ করবে না। আসিফ আমায় নিষেধ করে দিয়েছে আপনার সঙ্গে যোগাযোগ রাখার বিষয়। আমি কিছুই বুঝতে পারছি না আসলে এই মুহূর্তে কি করা উচিত আমার। বিপদের সময়গুলো এরকমই যায়। উচিত অনুচিত সম্পর্কে কোনো রকম জ্ঞান থাকে না তখন। আমি রাসেল সাহেবকে বললাম, ভাইয়া, ওর ঠিকানা দিবেন আমায় দয়া করে? আমি নিজেই দোয়েলকে নিয়ে ওখানে যাব। আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর মুখে থুতু ছিটিয়ে আসব। রাসেল সাহেব বললেন, আগে কোনোভাবে ওর থেকে ওর ঠিকানা আমি নিয়ে নিই, তারপর আপনাকে দিব। ততক্ষণে মাগরিবের আজান হয়েছে। রাজ্যের সব পাখি ঘরে ফিরেছে। রাসেল সাহেবেরও ঘরে ফেরার সময় হয়েছে। তিনি দোয়েলকে একরকম জোর করেই আমার কোলে উঠিয়ে দিয়ে বিদায় নিলেন। রাসেল সাহেব চলে গেলে আমি মাগরিবের নামাজ আদায় করলাম। এরপর আল্লাহর কাছে দোয়া করলাম। বললাম, আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস তুমি। আমি যে এত বড় মুসিবতে পড়েছি, চারদিক থেকে যে নানা বিপদ এসে আমায় ঘিরে ধরেছে, আমার বড় কষ্ট হচ্ছে মাবুদ। তুমি আমায় উদ্ধার করো এই বিপদ থেকে। দোয়া শেষ করে দোয়েলের জন্য রান্না করলাম, নিজের জন্য খাবার তৈরি করলাম। বিপদ আসুক আর যাই আসুক, খেতে তো হবেই। শূন্য পেট বিপদ আপদ বুঝে না। রাতের খাবার খেয়ে দোয়েলকে নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি ভাইয়াকে এ বিষয়ে কিছুই বলবো কি না। ভাবতে ভাবতে ভাইয়াকে কল করলাম। রিসিভ করলো ভাবি। বললাম, ভাইয়া কোথায়? ভাবি বলল, ভাইয়ার অনেক জ্বর উঠেছে, ঘুমাচ্ছে এখন। ভাবির কাছে এই বিষয়ে কিছুই বলা উচিত কি না ভাবলাম। তারপর কিছু না বলেই কথা শেষ করে দিলাম। এরপর ওই মেয়েটিকে আবার ফোন দিলাম। মেয়েটি কল রিসিভ করলো না, কিন্তু 1 ঘন্টা পর সে নিজ থেকেই আমায় কল করলো। বলল, কেমন আছো পলি? আমি তার কথার উত্তর দিলাম না। বললাম, আসিফকে ফোনটা দিবে একটু, শুধু 2 মিনিট কথা বলবো আমি। মেয়েটা বলল, কেন? ওর সঙ্গে কথা বলতে চাও তুমি? আমি বললাম, ওকে একটা প্রশ্ন করব আমি, প্রশ্নের উত্তরটা শুধু জানতে চাইবো তার কাছে। মেয়েটি বলল, প্রশ্নটা এখানেই করো, আমি তার কাছে জিজ্ঞেস করব, সে যে উত্তর দিবে তা শুনে আমি তোমাকে বলে দিব। আমি তাকে বললাম, আসিফ কেন আমার সঙ্গে এমন করলো? কি দোষ ছিল আমার? এর উত্তর চাই আমি। মেয়েটি বলল, আজ রাতের মধ্যেই এর উত্তর তোমায় জানাবো আমি, বলে ফোন কেটে দিল। রাতের মধ্যে উত্তর জানাবে বলেও মেয়েটি সারা রাতেও আমায় ফোন করলো না। এদিকে আমার এক ফোঁটাও ঘুম হচ্ছে না। ইদানিং আমার ঘুম একেবারেই কম হয়। সব সময় মনে একটা চিন্তা থাকে, এর জন্যই একদম ঘুম হয় না। চোখ কখনো লেগে এলেও উদ্ভট এক স্বপ্ন দেখি। যেমন একটু আগেই চোখ লেগে এসেছিল আমার। তখন স্বপ্নে দেখলাম আমি কিভাবে যেন একটা হরিণ হয়ে গিয়েছি। হরিণের শরীর আমার, কিন্তু মুখটা ঠিক মানুষের। আর আমায় একটা বাঘ তাড়া করছে। আমি প্রাণপণে দৌড়াচ্ছি, কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। বাঘ আমার একেবারে কাছে চলে আসছে, অথচ আমি আর দৌড়তে পারছি না। পা জড়িয়ে আসছে, তবুও দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। দৌড়তে দৌড়তে একসময় ক্লান্ত হয়ে যখন হোঁচট খেয়ে পড়ে গেলাম, আমি ঠিক তখনই বাঘটা এক লাফে আমার কাছে চলে এলো, আর ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম ভেঙে গেলে ভয়ে কেমন মুচড়ে উঠলাম আমি। এরপর আর কিছুতেই 2 চোখের পাতা এক করতে পারিনি। বুকের ভিতর কেমন ধড়পড় করতে শুরু করলো। বিছানা থেকে নেমে জগ থেকে ঢেলে 1 গ্লাস পানি খেলাম ঢকঢক করে। এরপর আমার মেয়েটিকে নক করলাম আমি। কল করলাম, কিন্তু মেয়েটি রিসিভ করলো না। পরদিন সকাল গেল, তখনও কল করলাম, রিসিভ করলো না। বিকেলবেলা কল করলাম, তখন ফোন বন্ধ। আর তখন আমি বুঝে গেলাম আর কখনোই মেয়েটা আমায় ফোন করবে না, আমার ফোন রিসিভও করবে না। আমার সঙ্গে চিরতরে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে। কিন্তু সন্ধ্যার পর সে ঠিকই আমায় ফোন করলো। আমি রিসিভ করতে ওপাশ থেকে সে বলল, তোমার প্রশ্নের উত্তর সে দিয়েছে। আমি বললাম, কি উত্তর দিয়েছে? সে বলল, প্রশ্নটা আবার করো তুমি।
আমি এর উত্তর দিচ্ছি। আমি প্রশ্নটা আবার করলাম, বললাম, আসিফ আমার সঙ্গে কেন এমন করলো? কি দোষ করেছি আমি? মেয়েটির সঙ্গে সঙ্গে বলল, তুমি পুরনো হয়ে গিয়েছ, এটাই তোমার দোষ। তোমাকে তার আর ভালো লাগে না, তোমার চেহারা তার পছন্দ না এখন আর। তার নতুন শরীরের প্রয়োজন ছিল, তাই তোমায় ছেড়ে দিয়েছে, এখন বুঝলে? আমি কোনো কথাই বলতে পারলাম না। হঠাৎ করে খুব কান্না পেল। আমি কাঁদছি, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে নামছে আমার। মেয়েটি তখন ওপাশ থেকে বলল, পলি, আমি আজ থেকে নম্বরটা বন্ধ করে দিব, হোয়াটসঅ্যাপও আমায় পাবে না, আইডি নষ্ট করে দিব, ভালো থেকো, তুমি আর তোমার সন্তানও ভালো থাকুক, বলে কেটে দিল কল। এরপর আমি অনেকবার ডায়াল করলেও কাজ হয়নি। মেয়েটি তার কথা মতোই সব করেছে, নম্বর বন্ধ করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ আইডি নষ্ট করে ফেলেছে। এমনিতেই আমার মাথা কাজ করছে না, কোথায় যাব, কি করব, সামনের দিনগুলো কিভাবে কাটাবো, এসব নিয়ে চিন্তা করতে করতে যখন আমি একেবারে অস্থির হয়ে উঠেছি, তখন আরেক সমস্যা সামনে এসে দাঁড়ালো। দোয়েল এতক্ষণ শান্ত ছিল, খেলনা নিয়ে তার মতো খেলা করছে এই দুটো দিন, ক্ষুধা লাগলে খেয়েছেও, কিন্তু এখন আবার আমার আঁচল ধরে টানে আর বাবা বাবা করে। কি এক খারাপ পরিস্থিতির মধ্যে যে পড়েছি আমি। এখন তাকে বাবা কোথা থেকে এনে দিব আমি? ইচ্ছে করে ওর গালে দুটো চর বসিয়ে দিয়ে একটু নিঃশ্বাস নিই, কিন্তু নিজেকে খুব কষ্টে সামলে নিই। ভাবি, এইটুকু একটা মেয়েকে কেন মারবো আমি? ও কি বাস্তবতা বোঝে? তাছাড়া তার তো এতে কোনো দোষ নাই, দোষ তার বাবার। মাঝে মধ্যে আমি নিজেকেও দোষারোপ করি। আয়নায় গিয়ে তাকাই, আয়নায় তাকিয়ে দেখি আমি বুড়িয়ে গিয়েছি কিনা, চেহারা নষ্ট হয়ে গিয়েছে কিনা, কিন্তু কোনো কিছুরই পরিবর্তন দেখি না, বরং মুখের সৌন্দর্য আগের চেয়ে আমার বেড়েছে। কিন্তু এর পরেও আসিফের কাছে অপছন্দের হয়ে গেলাম কিভাবে আমি? নাকি আসিফরা এরকমই? এক নারীতে ওরা আসক্ত হতে পারে না, ওদের নতুন নতুন শরীর না হলে চলেই না বুঝি। কান্না এসে যায় আবার, কিন্তু কাঁদি না। শক্ত হয়ে দাঁড়াতে চাই একটু, কিন্তু দাঁড়াতে পারি না। দাঁড়াবার জন্য নিজের একটু জমিন লাগে, নিজের জায়গায় থাকতে হয়। আমার নিজের দুটো পা আছে, কিন্তু দাঁড়াবার জায়গাটুকু নাই। সারাদিন দোয়েলকে ফুলিয়ে ফালিয়ে রাখা গেলেও সন্ধ্যার সময় বিপদ হলো। মেয়ে গলা ছেড়ে চিৎকার শুরু করেছে। এখন কি করি আমি? কোনো কথা শুনে না সে আমার। এমন বিপদের সময় হঠাৎ করেই কলিং বেল বাজে আবার, সেই চিরচেনা নিয়মে, চিরচেনা সুরে। আমি জানি এরকম করে কলিং বেল শুধুমাত্র দুজনই বাজাতে জানে, একজন আমার স্বামী আসিফ, অন্যজন আসিফের কলিগ রাসেল সাহেব। আমি তাড়াহুড়া করে গিয়ে দরজাটা খুলে দিই। দরজা খুলতেই দেখি রাসেল সাহেব। রাসেল সাহেবের হাতে আজ পলিথিন ভর্তি আম। আমগুলো তিনি মেঝেতে নামিয়ে রাখলেন, আর কি যেন বলতে চাইলেন, কিন্তু বলার আর সুযোগ পেলেন না। ততক্ষণে দোয়েল বিছানা থেকে নেমে এক লাফে রাসেল সাহেবের কাছে গিয়ে তাকে আঁকড়ে ধরল, আর রাসেল সাহেবের গায়ে নাক মুখ ঘষে দিতে দিতে বলল, বাবা, আর যাবে না তুমি, আর যাবে না। 1.5 বছরের একটা মেয়ের কথা অত স্পষ্ট হবার কথা না, কিন্তু আমার দোয়েল কি সুন্দর করে স্পষ্ট বাক্যে এই কথাগুলো বলছে। আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি, কি সুন্দর যে দেখাচ্ছে তাকে। একটু আগেও তার মুখে ছিল কষ্টের ছাপ, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে জান্নাতের একটা সবুজ রঙা পাখি, যার ঠোঁটে মিশে আছে অনন্ত অসীম আনন্দ। এরপর 2-3 দিন এভাবেই গেল, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই আমার। হায়াত আছে তাই মেয়েকে নিয়ে একরকম বেঁচে আছি। এরকম করেই দিনগুলো পার করলাম। মানুষ বিপদে পড়লে মা বাবার কাছে যায়, মা বাবা না থাকলে ভাই বোনদের কাছে যায়, তারাই তো পরম আপন। আমার মা বাবা কিংবা বোন নাই, একটাই ভাই আছে, বড় ভাই। আমার তো তার কাছেই যাওয়া উচিত, তার কাছে গিয়ে সব বলা উচিত, কিন্তু কেন জানি আমি মোটেও ভরসা পাচ্ছি না। ইচ্ছে করছে না কাউকে কিছু বলতে, তাই চুপচাপ এখানেই আছি, কোনো রকম পড়ে আছি, বেঁচে আছি। 3 দিন পর আবার এলেন রাসেল সাহেব।
তিনি আজ রঙিন পাঞ্জাবি পরে এসেছেন, হাতে নতুন ঘড়ি, গায়ে সুগন্ধি মেখেছেন, মিষ্টি গন্ধ বেরোচ্ছে গা থেকে। অন্যদিন দোয়েল তার কোলে গেলেও আজ গেল না। সে আপন মনে ঘরের এক কোণে বসে খেলতে লাগলো। ওনার এসব ঘন ঘন আসা যাওয়া আমার কেন জানি ভালো লাগছে না। লোকে এটাকে ভালোভাবে নেবে না। তাছাড়া ওনার সপ্তাহে 6 দিন অফিস কামাই করে রোজ রোজ তিনি সেজেগুজে আমার এখানে আসবেন কেন? রাসেল সাহেব অন্যদিন আমায় বোন বলে সম্বোধন করলেও আজ আমার নাম ধরে ডাকলেন। বললেন, পলি, আপনি ভাবছেন শুধুমাত্র আপনি একাই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, তাই না? আমি ওনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, তাই বললাম, আমি বুঝতে পারিনি ভাই, আপনার কথাটা বুঝিয়ে বলুন। রাসেল সাহেব এবার বললেন, আপনি আমার স্ত্রীকে কখনো দেখেছেন? আমি বললাম, জি না, দেখিনি। রাসেল সাহেব তার ফোন হাতে নিয়ে ছবি বের করলেন, তারপর দেখালেন আমায়। ভীষণ সুন্দরী মহিলা। আমি এরকম সুন্দরী মেয়ে খুবই কম দেখেছি। রাসেল সাহেব আমায় ছবি দেখাবার পর বললেন, আমার স্ত্রী দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই খারাপ ওর চরিত্র। আমি বললাম, মানে? রাসেল সাহেব এবার বললেন, ও পরপুরুষ ছাড়া কিছু বোঝে না। আমার একটা কলিগও বাদ রাখিনি ও। সবগুলোর সাথে শুয়েছে হারামজাদি, এমনকি তোমার স্বামীর সাথেও। এবার আমার কেমন খটকা লাগছে। তার শরীরের মাখা মিষ্টি গন্ধের আড়ালেও কেমন বাসি ভাতের গন্ধের মতো উদ্ভট একটা গন্ধ ভেসে আসছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এটা কিসের গন্ধ ঠিক। এরপর তিনি আরও কী সব আজগুবি ধরনের কথা বলতে শুরু করলো। বললেন, পলি, আপনাকে আমি 1 লাখ টাকা দিব, বুঝলেন? 1 লাখ। আমার এবার ভয় লাগছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি বাসায় চলে যান ভাই, প্লিজ চলে যান। রাসেল আমার দিকে তাকালেন, তার চোখ দুটো টকটকে লাল। তিনি এবার কেমন করে যেন হাসলেন, তারপর বললেন, তাহলে ক লাখ চাই আপনার? 2 লাখ? 2.5? নাকি একেবারে 3 দেব? আমি আর কিছু বলতে পারছি না, কিন্তু টের পাচ্ছি ভয়ে শরীর বারবার শিউরে উঠছে আমার। রাসেল সাহেব এবার শব্দ করে হাসলেন, তারপর আমার একটা হাত ধরে তার দিকে হ্যাঁচকা টান দিয়ে আমায় তার কাছে নিতে চাইলেন, কিন্তু আমি নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে ওনার গালে শক্ত করে একটা চড় বসিয়ে বললাম, কুত্তার বাচ্চা, সর এখান থেকে বলছি, বেরিয়ে যা বলছি, নয়তো সব লোক ডেকে এখানে জড়ো করব আমি। রাসেল রাগ নিয়ে এবার আমার দিকে তাকালো, তারপর সবকটি দাঁত কটমট করতে করতে বলল, সব নারীদের চেনা আছে আমার। তোর ঝাঁজ একটু বেশি। আচ্ছা, নগদ টাকা দিচ্ছি, চেক দিচ্ছি, দাঁড়া, কলম দে। বলে সে ঘরের দরজা বন্ধ করে দিতে চাইল। আমি ভয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কেন জানি মনে হচ্ছিল আমি ঘোরতর বিপদে পড়ে গিয়েছি। ওর হাত থেকে আমি আর কোনোভাবেই রেহাই পাবো না। কিন্তু ততক্ষণে অদ্ভুত এক নাটকীয় ঘটনা ঘটে গিয়েছে এখানে। একটু আগে রাসেলের ফোনে যে মেয়েটির ছবি সে আমায় দেখিয়েছিল, সে মেয়ে এসে দরজার সামনে আকস্মিকভাবে হাজির। 1 লাথি দিয়ে বন্ধ করতে যাওয়া দরজাটা সে খুলে দিল। তারপর ঘরে ঢুকে রাসেলকে এক ধাক্কা দিয়ে ঘরের এক পাশে ঠেলে দিয়ে সে আমার দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না মেয়ে তোমার এভাবে অন্যের স্বামীর দিকে হাত বাড়াতে? আর তোমায় দোষ দিব কি? সব দোষ আমার। সবাই বলতো আমি সুন্দরী মেয়ে, আমার বর ভাগ্য ভালো হবে, স্বামী আমার প্রেমে সবসময় মগ্ন থাকবে, কিন্তু আমার এমন কপাল। এই লম্পট আমি ছাড়া সব মেয়ের জন্য পাগল, এমনকি আমার ঘরের কাজের মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতে মেয়েটির চোখে জল এলো। আমি ওর সঙ্গে কথা বলতে চাইলাম। আমি যে নির্দোষ, আমার সঙ্গে কি কি হয়েছে তা বলতে চাইলাম, কিন্তু আমার থেকে কোনো কিছু না শুনেই সে তার স্বামীকে কলার ধরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল। বাইরে সিএনজি দাঁড় করানো ছিল, তারা সিএনজি করে চলে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম। পৃথিবীর পুরুষগুলো বড় রহস্যময়। তাদের নিজেদের নষ্ট চরিত্র ঢাকতে ঘরের স্ত্রীদের অপবাদ দেবে এরা। ধিক্কার এদের প্রতি। সেই দিনই সব পিছুটান ছেড়ে ছুড়ে ভাইয়াকে কল করলাম। বললাম, ভাইয়া তুমি কি একটু আসতে পারবে? ভাইয়া বলল, কেন, কি হয়েছে?
কোনো সমস্যা? আমি বলতে গিয়ে কেঁদে ফেললাম। যা বলার তা আর বলা হলো না। কিন্তু ভাইয়া ঠিকই এলো বিকেলে। এসে সব শুনে আমায় আর দোয়েলকে বাসায় নিয়ে গেল। বলল ভাবিকে কিছু না বলতে। আমি বললাম ভাবিকে বললে কি হবে? ভাইয়া বলল ভাবি তোর রক্তের কেউ? আমি বললাম না। ভাইয়া এবার বলল রক্তের মানুষরাই বেইমানি করে, আর বাকি রইল অন্য সব লোক। ও যদি এসব জানে তবে দুদিন পর পর তোরে খোঁটা দিবে, কথা শোনাবে, তোর চরিত্র নিয়ে কথা বলবে, ওর বাপের বাড়িতে বলে বেড়াবে এসব। আমি বললাম আচ্ছা, কিছু বলবো না। ভাইয়া বলল 2-4টা দিন যাক, আমার অফিসে কাজের খুব চাপ, সময় বের করতে পারছি না। আগামী সপ্তাহে আমি ছুটি নিয়ে নেব 1 সপ্তাহের, আর তখন আসিফের বিরুদ্ধে মামলা করব। দেখবি ওর কেমন উচিত শিক্ষাটা হয় মামলা খেয়ে। আমি বললাম আচ্ছা ভাইয়া। কিন্তু এখানে আসার পর থেকে ভাবির মুখ দেখছি কেমন ভার ভার। আমি আসায় তার ভালো লাগেনি নাকি? 2 দিন এখানে ভালোই গেল। খারাপের মধ্যে এটাই যে ভাবির মুখ সবসময় ভার ভার ছিল। আমার সঙ্গে যেচে কথা বলেনি, কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দিয়েছে, এটুকুই। কিন্তু 2 দিন পর ভাবির 2 বছরের ছেলে আনানের সঙ্গে খেলা করছিল দোয়েল। খেলার এক পর্যায়ে আনান দোয়েলের হাতে শক্ত করে এক কামড় বসিয়ে দিল। দোয়েল ব্যথায় চিৎকার করে কাঁদছে। ওর কাছে গিয়ে ওকে কোলে নিয়ে আনানকে আদর করেই শাসন করলাম। বললাম আরেকবার দোয়েলকে কামড় দিলে তোমার ইঁদুরের মতো দাঁতগুলো দেখো ফেলে দিব একেবারে ছেলে। এই কথাটা তো আমি আর মন্দ বলিনি, মজা করেই বলেছি। কিন্তু ভাবির সম্ভবত ভালো লাগেনি এই কথা। তিনি রান্নাঘরে ছিলেন। ওখান থেকেই আমার কথাটা শুনে তাড়াহুড়া করে এগিয়ে এলেন। তারপর আমার সঙ্গে রাগের গলায় বললেন, তুমি আমার ছেলেকে এটা কি বললা পলি? এইটুকু একটা বাচ্চার সঙ্গে তোমার মতো বুইড়া মাইয়া এইভাবে রাগ দেখায়? আমার ছেলের জন্ম দিয়েছি কি তুমি তার দাঁত ফেলে দিবে এটা চেয়ে চেয়ে দেখার জন্য? তুমি এর দাঁত ফেলে দিলে তোমার দাঁতগুলো কি আমি মাড়িতে রেখে দিব পলি? কি অদ্ভুত কাণ্ড! আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি কিভাবে কথাটা বললাম আনানকে, আর ভাবি এটা কোথায় নিয়ে গেল। এরপর 2টো দিন ভাবি কেমন থম মেরে রইল। আমার সঙ্গে তেমন কথা বলে না, কেমন করে যেন আর চোখে আমায় দেখে, কিন্তু কাছে আসে না, ডাকে না, সব সময় একটা দূরত্ব বজায় রেখে চলে। কিন্তু 3য় দিন বিকেলবেলা যখন আমি দোয়েলকে নিয়ে বারান্দায় বসে আছি, তখন ভাবি আমার কাছে এলো। এসে বলল, দোয়েল আর আনান এখানে খেলুক, এই সুযোগে চলো আমরা দুজনে ছাদের থেকে ঘুরে আসি। আমি ভাবির দিকে একবার তাকালাম, তারপর আবার চোখ নামিয়ে নিলাম, কিছু বললাম না। ভাবি এসে নিচ থেকেই এবার আমার হাত ধরে টেনে নিয়ে গেল। তারপর ছাদে গিয়ে বলল, আমার প্রতি রাগ করে আছো তুমি? আমি ভাবির হাত ধরে কেঁদে ফেললাম। বললাম, আমার বাবা নাই, মা নাই, ভাই আছে, আর তার স্ত্রী তুমি। তোমাকে আমি কখনোই ভাবি হিসেবে দেখিনি, সবসময় আমি তোমাকে নিজের বোন ভেবে এসেছি। ভাবি আমায় জড়িয়ে ধরল, মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বড় বোনেরা যেমন আদর করে ওরকম শাসনও করে, তাই না? আমি কান্না ভেজা গলায় বললাম, হুম। ভাবি এবার বলল, ছোট বাচ্চারা কামড় দিলে তাদের দাঁত ফেলে দিব, খামচি দিলে আঙুল কেটে ফেলব, এগুলো আদর করেও বলা ঠিক না পলি। এতে তাদের মনে শৈশব থেকে হিংস্রতার জন্ম নিতে পারে। ওরা মনে মনে বিশ্বাস করে বসতে পারে সামান্য কিছুর জন্য কারো দাঁত ভেঙে দেওয়া যায়, আঙুল বা হাত কেটে দেওয়া যায়। এর চেয়ে বরং আরও সুন্দর সুন্দর কথা বলা যায় এদের, যেমন কাউকে কামড় দিতে নেই, খামচি দিতে নেই, আল্লাহ গুনাহ দিবেন এগুলো করলে। তুমি যদি বাচ্চাদের এভাবে বলো তবে 2টো লাভ হবে। বাচ্চারা পাপ হবে এই জন্য আর কখনোই কামড় বা খামচি দেবে না, আর সৃষ্টিকর্তার প্রতি তাদের আগ্রহ জন্ম নেবে। দেখবে বারবার সে তোমায় জিজ্ঞেস করছে আল্লাহ কেমন, কি করেন তিনি, এই সব কিছু। আমি ভাবির কথাগুলো বুঝতে পারলাম, তাই নিজ থেকেই সরি বললাম ভাবিকে। এবার ভাবি আসল কথা এলো, বলল, তোমায় ছাদে নিয়ে এসেছি আসলে অন্য কারণে পলি। আমি অবাক হলাম, বললাম, কোন কারণে?
ভাবি এবার আমায় বলল, এই কয়েকটা দিন ধরে তোমরা দুই ভাই বোন মিলে সবসময় লুকিয়ে চুরিয়ে কী সলা পরামর্শ করছো বলো তো আমায়। আমি হঠাৎ করেই বিষম খেলাম। তারপর নিজেকে কোনো রকম সামলে নিয়ে বললাম, কী সব বলছো ভাবি তুমি? কই করলাম? কখন দেখলে তুমি এসব করতে? ভাবি হাসলো, তারপর বলল, পলি, আমি বোকা মেয়ে না। তুমি নিজেই অনেকবার বলেছ আমার জ্ঞান চতুরতা এসবের জন্য তুমি আমায় হিংসা করো। তুমিও চাও আমার মতো হতে, বলনি এসব? আমি বললাম, হ্যাঁ বলেছি, কিন্তু এখন তুমি যা অনুমান করছো তা তোমার ভুল ধারণা ভাবি। আমরা কোনো সলা পরামর্শই করছি না। ভাবি আবার হাসলো, তারপর বলল, তাহলে তুমি আজ 5 দিন ধরে এখানে কেন? তোমার হাজব্যান্ড যে কিনা তুমি আর তোমার মেয়ে ছাড়া কিছুই বুঝতো না, সে একবারের জন্য তোমায় ফোন করেনি কেন? আর তুমি তোমার বিয়ের পর 2 দিনের বেশি তো কখনোই এখানে এসে থাকুনি। আসিফ তোমায় ছেড়ে থাকতে পারে না। এবার 5 দিন হয়ে গেলেও বাসায় ফিরে যাওয়ার নাম নাই কেন? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, জবাব দিতে পারছি না ভাবিকে। কিন্তু ভাবি আমার জবাবের জন্য মোটেও অপেক্ষা করলো না। ভাবি বরং বলল, শোনো, আমায় ঠিকই মুখে মুখে নিজের বড় বোন বলো, কিন্তু মন থেকে আমায় কখনোই আপন মনে করো না তুমি। আর তুমি আপন মনে করবে কিভাবে, যেখানে আমার স্বামী নিজেই তার বোনের বিষয়টা আমার থেকে গোপন করে রেখেছে? বলে ভাবি একরকম রাগ আর চাপা অভিমান নিয়ে তখনই ছাদ থেকে নিচে নেমে গেল। আমি অবশ্য সঙ্গে সঙ্গে নিচে নামিনি, আরও বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইলাম ওখানে। আমার কৈশোরের প্রতিটা বিকেল এই ছাদের উপর কেটেছে। এখানে ফুলের বাগান ছিল আমার, নানান জাতের ফুল ছিল বাগানে। বাগানের পাশে সিমেন্টের পিলারটায় হেলান দিয়ে গল্প উপন্যাসের বই পড়তে পড়তে কত হেসেছি, কতবার যে কেঁদেছি। এখানে বসে কত রঙিন স্বপ্ন সাজিয়েছি জীবনের। আর আজ জীবনের সবচেয়ে খারাপ সময়ে এখানে এসেই দাঁড়িয়েছি আমি। আহা জীবন! ফুলের বাগানটা এখানে আর নাই। ভাবি এখানে এখন সবজি করেন, কুমড়া আর কাঁকরোলের গাছ লাগিয়েছেন। ফুলের বাগান না থাকলেও আগের পিলারটা ঠিক দাঁড়িয়ে আছে আগের মতোই। আমি গিয়ে তার গায়ে হেলান দিয়ে বসলাম আর বিড়বিড় করে বলতে লাগলাম, সময় বড় অদ্ভুত জিনিস। সে মানুষকে কত রকমের অভিজ্ঞতার সামনে যে নিয়ে দাঁড় করায়। সন্ধ্যাবেলায় ভাবি যখন কান্না করছে তখন গিয়ে আমি ভাবির কাছে দাঁড়িয়ে রইলাম। ভাবি আমার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। এবার আমি ভাবির আরও কাছে গেলাম, গিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম, ভাবি, আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিও না তুমি। সবাই মুখ ফিরিয়ে নিলে আমি একা হয়ে যাব ভাবি। আমার সব শেষ হয়ে গিয়েছে ভাবি, আমি এখন কাঙ্গাল, সর্বশান্ত। ভাবি চমকে উঠল আমার কথা শুনে। চুলার আঁচ কমিয়ে রেখে আমার দিকে এগিয়ে এসে আমার একটা হাত ধরে পড়ল। কী সব বলছো তুমি পলি? কি হয়েছে সব খুলে বলো আমায়। আমি এক এক করে সব কিছু খুলে পড়লাম ভাবিকে। ভাবি সব শুনে বলল, আমার কেমন জানি একটা খটকা লাগছে। আমি আসিফ সম্পর্কে একটা বিষয় আগে থেকেই জানি। সে নিজেই ধরা পড়েছিল আমার কাছে, তারপর অনুরোধ করে কাউকে কিছু না বলতে। কিন্তু সে এখন এসব করছে কিভাবে? আসিফ কিভাবে এসব করতে পারে? আমি উদ্গ্রীব হয়ে উঠলাম ভাবির কাছ থেকে কথাটা জানতে। আসিফ কি করতে গিয়ে ধরা পড়েছিল ভাবির কাছে? আমি ভাবিকে খুব করে ধরলাম, বললাম, বলো কি করেছিল তোমার সঙ্গে, এক্ষুনি বলো ভাবি, প্লিজ। ভাবি বলল, এখন কিছুই বলা যাবে না, আগে ওকে খুঁজে বের করতে হবে। তোমার ভাই কি মামলা টামলা করে দিয়েছে নাকি? আমি বললাম, না, ভাইয়া বলেছে আগামী পরশুদিন করবে। ভাবি বলল, কাউকে কিছু করতে হবে না, যা করার আমি নিজে করব। বলে ভাবি তার চাচাতো ভাইকে ফোন করলো সঙ্গে সঙ্গে। তার চাচাতো ভাই ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার। ভাবি ফোন করে তার ভাইকে বলল 2 দিনের মধ্যে আসিফকে এবং তার সঙ্গে থাকা মেয়েটিকে খুঁজে বের করে দিতে। যেভাবেই হোক এটা করে দিতে হবে। ভাবির ভাই বললেন তার কাছে এটা কোনো বিষয়ই না, তিনি 2 দিনের মধ্যেই কাজ করে দিবেন।
আমি এরপর থেকে কেমন একটা অস্বস্তিতে ভুগতে লাগলাম ভাবির বলা কথাটা নিয়ে। ভাবির কাছে কি করতে গিয়ে ধরা পড়েছিল আসিফ। ভাবি জেনেও গোপন করলো কেন এসব, কেন বলেনি আমায়। কিন্তু ভাবির থেকে কোনোভাবেই এই তথ্য আর আমি বের করতে পারছিলাম না। ভাবির থেকে এই তথ্য বের করতে না পারলেও মাত্র 12 ঘন্টার মধ্যেই আসিফের কথিত স্ত্রী বলে পরিচয় দেওয়া মেয়েটিকে ঠিকই ধরে ফেলল ভাবির ভাই। তারপর ভাবিকে খবর দিল তার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। মেয়েটি ভাবির ভাইয়ের বাসায় আছে এখন। ভাবি আমায় নিয়ে তৎক্ষণাৎ তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ভাইয়া তখন অফিসে। ভাইয়াকেও কিছু জানালো না ভাবি। আমি বললাম, ভাইয়াকে কেন জানানো হচ্ছে না ভাবি? ভাবি বলল, প্রয়োজন নাই তাই। আমি অবাক হলাম। তাছাড়া কেমন একটা ভয়ও লাগছে আমার, কোনো বিপদ টিপদ হবে না তো আবার? ভাবিকে কি আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি? তাছাড়া ভাবি যে বলল আসিফ কোনো এক বিষয় তার কাছে ধরা, সেটাও আমার কাছে বলছে না ভাবি। এত সমস্যার মধ্যে তার সঙ্গে এভাবে বের হয়ে আসা কি আমার উচিত হলো? আমি দীর্ঘ সময় ধরে চুপ করে রইলাম। তারপর বললাম, ভাবি, আসিফ সম্পর্কে তুমি কি জানো, আমায় বলবে না? ভাবি বলল, অবশ্যই বলবো। আমি বললাম, তাহলে বলো, এক্ষুনি বলো। ভাবি বলল, এখন না, সময় হলে বলবো। আমি বললাম, এখন বললে কি হবে? ভাবি বলল, আপাতত চুপ করে থাকো তুমি। তোমার বকবকানো আমার ভালো লাগছে না মোটেই। মাথা ব্যথা ধরে গিয়েছে। ভাবির এরকম আচরণে আমি থমকে গেলাম একেবারে। তাহলে কি ভাবি আমার সঙ্গে একটা খেলা খেলছে? সে কি আমার কোনো রকম ক্ষতি করতে চায়? ভাইয়াকেও আবার কিছু বলতে দিচ্ছে না। এরকম চাপা একটা আশঙ্কা নিয়ে ভাবির চাচাতো ভাইয়ের বাসায় গিয়ে বিকেলবেলা পৌঁছালাম। ভাবির ভাই বাসায় ছিল। আমরা গিয়ে বসতেই ভাবির ভাই অন্য একটা ঘর থেকে মেয়েটিকে নিয়ে এলো। বরং মেয়েটিকে দেখে আমি চমকে উঠলাম। ওকে কোথাও সম্ভবত দেখেছি আমি, কিন্তু কোথায় দেখেছি তার কিছুতেই মনে করতে পারছি না। ভাবির ভাই বলল, এই মেয়ে তো সোজাসুজি কিছুই বলছে না, কিছুতেই মুখ খুলছে না। আমি অনেকবার জোর করেছি আসিফের বিষয়। সে সব সময় এক কথাই বলে আসিফ কোথায় আছে এই বিষয় সে কিছুই বলতে পারবে না। ভাবি বলল, তাহলে তুমি ওর সঙ্গে এত কোমল আচরণ করছো কেন? ওর ফোন চেক করো, ওর সঙ্গে তো আসিফের যোগাযোগ আছে। ফোন চেক করলেই তো সব পাবে। মেয়েটি তাড়াহুড়ো করে তার হাতে থাকা ফোন বুকের মধ্যে চালান করে দিল। সে কিছুতেই ফোন দেখাতে দেবে না, তাই এই কাজ করেছে। ভাবির ভাই এটা দেখে মুহূর্তে রেগে মেগে আগুন হয়ে গেলেন। তিনি ভাবিকে বললেন মেয়েটির কাছ থেকে তার ফোন কেড়ে নিতে। ভাবি তার কাছ থেকে জোরাজুরি করে ফোন উদ্ধার করলো। তারপর ভাবির ভাই ফোন নিয়ে খানিক সময় ঘাটাঘাটি করে অন্য একজনকে ফোন করে সন্দেহজনক নম্বরটা দিল। বলল এক্ষুনি জানাতে বিস্তারিত। এর ঠিক আধ ঘন্টা পর ভাবির ভাইয়ের নম্বরে কল এলো। ভাবির ভাই সব শুনে ফোন রেখে বলল, এই নম্বরটা আসিফেরই। আসিফের ঠিকানা পাওয়া গিয়েছে। ভাবি জিজ্ঞেস করলো, কোথায় আছে ও? ভাবির ভাই বলল, ঢাকায় একটা প্রাইভেট হসপিটালে। আমি কিছুই বুঝতে পারলাম না। আসিফ হসপিটালে থাকবে কেন? ওখানে কি সে অন্য কোনো চাকরি নিয়েছে? কিন্তু ভাবি ততক্ষণে বলল, যা সন্দেহ ছিল ঠিক তাই হয়েছে। ভাবির কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, কি সন্দেহ করেছিলে তুমি? এবার সত্যিটা বলো আমায়, প্লিজ বলো। ভাবি কিছু বলার আগেই মেয়েটি এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতেই সে বলল, সব কিছুর জন্য আমিই দায়ী, দুঃখিত। আসিফের সঙ্গে আমার বিয়ে টিয়ে কিছুই হয়নি। ও আমার খুব ভালো বন্ধু। আমরা ভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেছি। বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে আর কিছুই নেই। আমি ওর কান্না দেখে মোটেও গলে গেলাম না। ওর দিকে এগিয়ে গিয়ে ওর দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, তুমি আমার সঙ্গে ফোনে সব বলেছ। আসিফকে তুমি বিয়ে করেছ। আসিফের সন্তান তোমার পেটে। এখন মিথ্যে বলছো কেন? তোমায় আমি সহজে ছেড়ে দিব না মেয়ে। বলে মেয়েটিকে আঘাত করতে আমার হাতটা উপরে তুলতেই ভাবি এসে আমার হাতটা খপ করে ধরে ফেলল। তারপর বলল, মেয়েটি মিথ্যে বলছে না। আমার সন্দেহের সঙ্গে যেহেতু মিলে গিয়েছে, তবে মেয়েটি সত্যিই বলছে।
আমি বললাম, ভাবি তুমি তাহলে এখনও বলছো না কেন আমায়? আসলে কি হয়েছিল? আসিফ কি করতে গিয়ে ধরা পড়েছিল তোমার কাছে? ভাবি বলল, আরে 6 মাস আগে আসিফ ভুল করে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিল। ওই মেসেজে লেখা ছিল, দোস্ত আমি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছি, ক্যান্সার ধরা পড়েছে আমার, কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর সঙ্গে সঙ্গে মেসেজটা আনসেন্ড করে ফেলল সে। এটা হয়তো তার কোনো বন্ধুকে লিখেছিল, কিন্তু ভুলে আমায় দিয়ে ফেলে, আর আমি আনসেন্ড করার আগেই তা দেখে ফেলি। ও আনসেন্ড করলেও আমি নিজ থেকে ওকে মেসেজ দিই, বলি, আসিফ তুমি যে মেসেজটা লিখেছিলে এটা কি সত্যি? আসিফ সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে ফেলে। সে বলে, ভাবি এটা আমার এক বন্ধু আমায় মেসেজ করেছিল, আমি ফরওয়ার্ড করে আমার অন্য বন্ধুকে দিতে গিয়ে ভুলে আপনাকে দিয়ে ফেলি। তাছাড়া আমার যদি এরকম কিছু হয় আপনারা জানবেন না? পলি জানবে না? আমি তখন ভেবেছিলাম আসিফ ঠিকই বলেছে, তার তাহলে ক্যান্সার হয়নি। কিন্তু কাল যখন সব কিছু তুমি আমায় বললে তখনই আমার মনে সন্দেহটা আবার জেগে ওঠে। আমি তো আসিফের চরিত্র কেমন, আচার আচরণ কেমন সব জানি। তাই আমি তাড়াহুড়া করে আসিফকে খুঁজে বের করার জন্য আমার ভাইকে বলি, ওকে বের করতে পারলেই তো আসল সত্যিটা বেরিয়ে যাবে। ভাবির কথা শেষ হলে ওই মেয়েটিও ঠিক তাই বলে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আসিফ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার অবস্থা খুবই খারাপ। সে যেদিন জানতে পারলো সে আর বাঁচবে না, ডাক্তার বলেছে সময় একেবারেই কম, তখন সে এসে আমায় অনুরোধ করে, সব খুলে বলে আমায়। বলে সে এমন কিছু করতে চায় যেন তুমি তাকে প্রচণ্ড ঘৃণা করো এবং মন থেকে তাকে দূরে সরিয়ে দাও, আর নিজের মতো নতুন করে জীবন সাজাতে পারো, যেন নিজের পায়ে তুমি দাঁড়াতে পারো। এজন্যই সে বাড়ি থেকে ওই চিঠি রেখে বের হয়ে আসে, এসে নিখোঁজ হয়ে যায়। তারপর আমায় দিয়ে তোমায় ফোন করিয়ে এসব বলায় আমায় দিয়ে, যেন তুমি এসব বিশ্বাস করে দ্রুত তাকে ভুলে যেতে পারো। সে চেয়েছিল তার মৃত্যু হবে গোপনে, দাফন কাফনও হবে গোপনে, যেন তার জন্য তোমার সারা জীবনের আনন্দ নষ্ট হয়ে না যায়। এমনকি সে তোমার নামে তার বাসা, গ্রামের সহায় সম্পত্তি যা আছে সব উইল করে দিয়েছে। উইলের কাগজ আমার কাছে জমা রেখেছে সে। এসব শোনার পর আমি পাগলের মতো হয়ে উঠলাম। কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। নিজেকে বারবার আমি ধিক্কার দিতে লাগলাম। আমার আসিফ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি কিনা তাকে কত অভিশাপ দিয়েছি, কত খারাপ ভেবেছি তাকে। আমি কাঁদতে কাঁদতে মেয়েটিকে বললাম, বোন আমায় এক্ষুনি নিয়ে যাও, ওখানে ওর কাছে নিয়ে যাও আমায়। আমি পাগলের মতো হয়ে উঠলাম। কি করব, নিজেকে কিভাবে স্থির করব কিছুই বুঝতে পারছিলাম না। আমরা যতক্ষণ গিয়ে ওখানে পৌঁছালাম ততক্ষণে আসিফের অবস্থা আরও অবনতি হয়েছে। ওর কাছে গিয়ে ওকে দেখে আমি চমকে উঠলাম। চেহারা দেখে চেনাই যাচ্ছে না যে এটা আসিফ। শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে, গায়ের রং মলিন হয়ে গিয়েছে একেবারে। সে তার নিস্তেজ শরীরটা নিয়ে হসপিটালের বেডে পড়ে আছে। সে হয়তো ভাবিনি আমি এখানে এসে যেতে পারবো। আসিফ আমার দিকে বোকার মতো তাকিয়ে রইল, কোনো কথা বলল না। শুধু দেখলাম ওর চোখ থেকে টপ টপ করে গরম জল গড়িয়ে পড়ছে। আমি পাগলের মতো সঙ্গে সঙ্গে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর ওর গালে কপালে চুমু খেতে খেতে বললাম, আসিফ তুমি কেন আমার থেকে এসব লুকিয়ে রেখেছিলে, কেন? আসিফ কোনো কথা বলল না। আমি বেডের উপর বসে ওর মাথাটা আমার কোলের উপর নিয়ে ওর দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললাম, আসিফ তুমি কোথাও যেতে পারবে না, তুমি বেঁচে থাকবে। আমি তোমায় সুস্থ করে তুলব আসিফ, আমি তোমায় ভালো করে তুলব। আসিফের চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে, তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। কিন্তু তার নিজের চোখের দিকে খেয়াল না দিয়ে আমার চোখের জল মুছে দিতে দিতে সে বলল, পলি, আত্মা এমন এক পাখি যে চলে যেতে চাইলে তাকে কেউ কোনোভাবেই আটকে রাখতে পারে না। আর আমি বললাম, সব বিক্রি করে দিব আমি, তোমায় নিয়ে বাইরে চিকিৎসা করতে যাব, তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে।
আসিফ আমার একটা হাত মুঠো করে ধরল, তারপর বলল, আমি তো সামান্য মানুষ, যে ডাক্তার চিকিৎসা করে সময় এলে সেও চলে যায়, কেউ তাকে রাখতে পারে না। আমি ওর এসব কথা শুনলাম না। ভাইয়াকে ফোন করে বললাম টাকার জোগাড় করতে, কিন্তু টাকা তো আর বললেই জোগাড় হয় না। গয়না জমি বিক্রি করে টাকা, পাসপোর্ট, ভিসা এসব হাতে আসতে আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগলো। ততদিনে আসিফের অবস্থা একেবারেই অবনতির দিকে। ডাক্তাররা বললেন, এরকম শরীরে তাকে নিয়ে বাইরে যাওয়া যাবে না, এর চেয়ে বরং এখানে কটা দিন থাকতে হবে, শরীর একটু ভালো হলে নিয়ে যাওয়া যাবে। এরপর আল্লাহর কি মেহেরবানি, এর 3-4 দিন পর সে খানিকটা সুস্থ হয়ে উঠল। এখন তার একটা হাত ধরলে সে হাঁটতে পারে। হসপিটাল থেকে ডাক্তার তখন সংকেত দিল এখন নিয়ে যাওয়া যাবে। এর মধ্যে আমি এয়ারলাইন্সের টিকিট করলাম, আগামীকাল ওকে সিঙ্গাপুর নিয়ে যাব। পরদিন সকালবেলা ফ্লাইট। কিন্তু রাতে কিছুতেই ঘুমাচ্ছে না আসিফ, শুধু গল্প করে, পুরনো সব গল্প, কিভাবে আমাদের বিয়ে হয়েছিল, কোথায় কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম, এসব কিছু। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, কাজ হলো না, তবুও ঘুমায় না সে। আমি বললাম, কি হয়েছে তোমার? সে বলল, কিছু হয়নি। তারপর সে বলল, লাইটটা জ্বালিয়ে দাও পলি। আমি সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিলাম। এরপর ওপাশ ফিরে সে দেয়ালের সারা শরীর হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো ওর। এরপর ওপাশ ফিরে সে দোয়েলে সারা শরীর হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো ওর। তারপর বলল, বারান্দায় যাই চলো। আমি বললাম, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস, গেলে তোমার ক্ষতি হবে। কিন্তু আসিফ যাবেই যাবে। শেষে অপারক হয়ে তাকে নিয়ে বারান্দায় গেলাম। ওখানে গিয়ে সে এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরল, তারপর বলল, কি সুন্দর বৃষ্টি। আচ্ছা, জান্নাতেও কি এমন বৃষ্টি হয় পলি? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু বুকের ভিতর কেমন একটা মোচড় খেয়ে গেল আমার। আমি তাড়াহুড়া করে ওকে টেনে নিয়ে এলাম ঘরে। তারপর তাড়াহুড়া করে শুয়ে লাইট অফ করে দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, ঘুমাও। আসিফ ঘুমোলো, ছোট্ট শান্ত শিশুদের মতো করেই ঘুমোলো। আসিফ ঘুমিয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, দোয়েলও উঠল, কিন্তু আসিফ আর উঠল না। আসিফ ঘুমিয়ে রইল। তাকে চিৎকার করে ডাকলাম, কোনো রকম সাড়া দিল না। বললাম, আসিফ, আমাদের একটু পরেই ফ্লাইট, এয়ারপোর্টে যেতে হবে, দ্রুত ওঠো, ওঠো, ওঠো। তবুও সে উঠল না। আমি কাঁদলাম, কেঁদে কেঁদে তার হাতে পায়ে ধরে ডেকে বললাম, আসিফ ওঠো, দোহাই লাগে ওঠো। তবুও সে উঠল না। ততক্ষণে বাড়িতে অনেক লোকের সমাগম হয়েছে। তাদের বললাম ডাকতে। তারা বলল, ডাকলে আর কোনো লাভ হবে না, সে উঠবে না। অথচ বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, বাতাস দিচ্ছে, সেই ঝমঝম করে ঝরে পড়া বৃষ্টি। আর তুমুল হাওয়ার মাঝেও আসিফ তার নিথর দেহটা বিছানায় রেখে দিয়ে সে ভিজে ভিজেই চলে যাচ্ছে অন্য কোথাও, অদৃশ্যের কোনো এক জগতে। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। বৃষ্টি এসো আবার। লিখেছেন অনন্য শফিক। কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।